সময় ভিখারি হয়ে ঘোরে, অথচ সময়ই জানে কথা আছে, ঢের কথা আছে। লিখেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। জনগণের কথা নাকি রাজনীতির মঞ্চে, রাজনীতিবিদদের কাছে, রাজনীতিকদের কাছে সবার আগে। অথচ এই কথা রাখা না রাখা নিয়েই শুধু অভিমান নয়, ক্ষোভ আছড়ে পড়লো। টিকিট না পেতেই বিদ্রোহী অর্জুন, আর জনতার কথা রাখতেই নাকি গ্যারান্টি। ব্রিগেডে বাংলা শুনলো মোদির গ্যারান্টি বনাম দিদির গ্যারান্টি। র্যাম্পে হাঁটা থেকে জনগণের মাঝে গিয়ে একেবারে 42 প্রার্থী ঘোষণা তৃণমূলে। বলাই যায় এক কথায় বেনজির। সন্দেশখালী গর্জন, মমতার বিসর্জন, হুঙ্কার সুকান্ত শুভেন্দুর, পথে বামেরাও। এ সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনায় আসব, কিন্তু শুরুতেই আপনাদের সামনে রাখবো ওই যে বলছিলাম কথা না রাখার কথা। ক্ষোভ বিক্ষোভ, প্রার্থী না হওয়ায় অর্জুন সিং বললেন, দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না। একরকম ধোকা দেয়া হয়েছে। কি বললেন অর্জুন সিং, আসুন দেখেনি। শুরুতে একটু শকিং হলো। আমি ব্যারাকপুরকে বেছে নিয়েছিলাম। ব্যারাকপুরে বাইরে আমাকে যাওয়া বলে হয়েছিল, আমি ব্যারাকপুরে বাইরে যাব না এটা বলেছিলাম। ব্যারাকপুরই আমি লড়বো, হয়তো তার জন্যই বাদ হয়েছে। যখন দলে এসছি আমাকে তো বলে আনা হয়েছিল কি ব্যারাকপুরেই তোমাকে লড়তে হবে। আবার যদি কেউ মাঝখান থেকে বলে কি ব্যারাকপুর ছেড়ে দিতে হবে, তো এটা তো সম্ভব না। ওদের বর্ষতা স্বীকার করতে হবে, ওদের মতে চলতে হবে, সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। এদের পদতলে যারা থাকবে না তারা কেউ জেলায় থাকতে পারবে না। কেউ বললেন শকিং, কেউ আবার জেলা নেতৃত্বের বিরুদ্ধে খড়গহস্ত হলেন। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই শুরু হয়ে গেল ক্ষোভ বিক্ষোভ। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এবার পার্থ ভৌমিককে প্রার্থী করেছে তৃণমূল। এই কেন্দ্রে সাংসদ অর্জুন সিং গত লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে জেতার পর ফের তৃণমূলে ফিরে আসেন অর্জুন। রবিবারও ব্রিগেডের মঞ্চে ছিলেন অর্জুন সিং। অভিষেক বন্দ্যোপাধ্যায় একে একে প্রার্থীদের নাম পড়লেন, কিন্তু ব্যারাকপুরের প্রার্থী ঘোষণার সময় অর্জুনের বদলে নিলেন পার্থ ভৌমিকের নাম। ব্যারাকপুর থেকে লড়াই করবেন পার্থ ভৌমিক। আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে, যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল। সিজনাল কোনো ফ্রুট নেই, মনে আক্ষেপ তো থাকবেই। 1.5 বছর ধরে দল বলে নিয়ে এসছে যে আপনাকে টিকিট দেবো ব্যারাকপুরে। দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না। বললাম তো এটা একরকম ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে। এই নিপীড়িত বঞ্চিত মানুষের জন্য যে লড়াই, সেই লড়াইয়ে আমি অর্জুন সব পাশাপাশি থাকবো। হয়তো আগে ও এমপি ছিল, আমি এমএলএ ছিলাম, এখন আমি মন্ত্রী পদে দাঁড়াচ্ছি। ও নিশ্চয়ই অন্য কোনো সম্মানজনক কিছু একটা দল নিশ্চয়ই ওর জন্য ভাববে। মনে রাখবেন, আমরা যতদূর সম্ভব প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি মনের মতো। 2-1 জনকে হয়তো দিতে পারিনি, তাদের জন্য আমি দুঃখিত। তাদের আমি বিধানসভা ইলেকশন আসছে বা অন্যান্য দলের পজিশন আছে, তাদের নিশ্চয়ই আমি দেব, কোথাও না কোথাও সুযোগ করে দেব। অর্জুন সিং মহোদয় কার্যত ভয়ে ওদিকে গেছিলেন। আমাদের অনেক নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল, আমার সঙ্গে যোগাযোগ ছিল। তো আজকে আমি বলছি আপনাদের অকথিত তথ্য, দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট 34 জন এমপি ভোট দিয়েছিলেন। একটাও বিজেপির এমপি ছিল না। 2টো ভোট দ্রৌপদী মুর্মু পেয়েছিলেন, তার মধ্যে একটা অর্জুন সিং এর ছিল। সোমনাথ শ্যাম থেকে সুবোধ অধিকারী, উত্তর 24 পরগনার একাধিক নেতার সঙ্গে দ্বন্দ্বের জেরেই কি শেষ অবধি টিকিট পেলেন না অর্জুন সিং? এদিকে তাঁকে প্রার্থী না করায় দত্তপুকুরে প্রায় 1 ঘন্টা যশোর রোড অবরোধ করেন অর্জুনের অনুগামীরা। সমীরণ পাল, কমল কৃষ্ণ দে, অমিত জানা, এবিপি আনন্দ। 2019-এও টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেন এবং মাত্র 14,857 ভোটে অর্জুন সিং জেতেন দীনেশ ত্রিবেদীকে হারিয়ে। আমি কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, ধোঁকা, ব্রিচ অফ ট্রাস্ট আমরা বলছি না, অর্জুন সিং বলছেন যে কথা দিয়ে তোমরা কথা রাখোনি। তৃণমূল এটা করে বুঝি, কথা দিয়ে কথা রাখে না। এখন রাজনীতি তো এরকম কোনো কথা রাজনীতিতে হয় কিনা আমার জানা নেই, এটা তো কন্টিনিউয়াস প্রসেস। আবার বলছি, রাজনীতির তো ইকুয়েশন পাল্টাতে থাকে। রাজনীতিতে আজকে যেটা কারুর পক্ষে, কালকে সেটা তার পক্ষে নাও থাকতে পারে, বিপক্ষেও চলে যেতে পারে। তো রাজনীতির পাটিগণিত 1.5 বছর আগেকার মূল্যায়ন আর 1.5 বছর পরের মূল্যায়ন আকাশ পাতাল তফাৎ হতেই পারে। আর দলের আলটিমেটলি নির্বাচনে গোল থাকবে জেতার,
এবং ভালো ফল করা। তো এইখানে কোনো ট্রাস্টের ব্যাপার নয়, এখানে জলের নীতি আদর্শ এবং আমি আবার বলছি দলের মূল্যায়ন, দল যাদেরকে ভালো মনে করেছেন আমার নেতৃত্ব আজকে বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে আমরা চেষ্টা করেছি যে যেখানকার যা রাজনৈতিক ইকুয়েশন আছে এবং দলের যা যা মূল্যায়ন সেটা না এইগুলো হতেই পারে। শুভেন্দু অধিকারীকেও অনেক কিছু দাবি করতে শুনলাম, আমি জানি না, আমার নেতৃত্ব হয়তো সেই ব্যাপারে অবগত ছিলেন। আমি তো এটাই বললাম, আমি তো শুভেন্দু অধিকারীর মুখেও তো অনেক কিছু শুনলাম, তো সেইটা আমার নেতৃত্ব অবগত ছিলেন কিনা আমি জানি না, সম্ভবত তারা ছিলেন। তো সুতরাং আমি আবার বলছি, অর্জুন সিং যদি দলের প্রতি আনুগত্য থাকেন নিশ্চয়ই, যেটা পার্থ ভৌমিক বললেন যে দল নিশ্চয়ই ভাববে, দল কাউকে এইভাবে ব্রাত্য করে না। তো দল, আমি তো আবার বললাম, আমি তো উনার ব্যাপারে জানিও না, মানে উনি আমি আবার উনি অ্যাকচুয়ালি আমাদের দলের বিভিন্ন কর্মীদের মধ্যে তো ধোঁয়াশা ছিল যে উনি এক্স্যাক্টলি কোথায় আছেন। হতে পারে নিশ্চয়ই উনি কাজ করছেন দলের হয়ে, ওনার যদি মনে আঘাত লেগে থাকে সেটাও নিশ্চয়ই দল দেখবে, বিষয়টা তা নয়। বিষয়টা আবার বলছি, দলের রাজনৈতিক মূল্যায়ন এখানে কারুর ব্যক্তি নয়, না আমার না অন্য কারুর না ওনাদের, দলের মূল্যায়ন রাজনীতিকে কেন্দ্র করে, ভোটের ইকুয়েশনকে কেন্দ্র করে এবং সর্বোপরি যে ডেলিভার করতে পারবে আগামী দিন সেটাকে কেন্দ্র করে দল মূল্যায়ন করেছেন, দলের আনুগত্য সৈনিক হয়ে সেটা মেনে নেবে। আমি সজলদার কাছে আসবো। সজলদা, তাহলে কি 2019-এর পুনরাবৃত্তি হবে এবারেও? না, সেটা মানে আপনারা নেবেন? আমার এটা নেওয়া না নেওয়া কোনো কিছুর মালিক আমি নয়। ও আগে লাস্টে যে কথাটা বললো সেটা অত্যন্ত সিগনিফিকেন্ট, যে ডেলিভার করতে পারবে, মানে যে গরু দুধ দেবে তারই এখানে মূল্য থাকবে। আপনি দল যে করুন না করুন সেটা কোনো কথা নয়। আমি প্রশ্ন করি যে 100খানা মামলায় অভিযুক্ত অর্জুন সিংকে নিয়েছিলেন তাহলে কিসের ভিত্তিতে নিয়েছিলেন? নিশ্চয়ই সেখানে কোনো কিছু কন্ডিশন ছিল, সেখানে টাকা পয়সার লেনদেন ছিল বা কোনো কিছু ছিল। আজকে আপনি কথা রাখবেন না সেটা অর্জুন সিং আর আপনাদের ব্যাপার, কিন্তু আমার যে প্রশ্নটা, অবস্থান কি নরম না গরম? না, এই অবস্থানের মালিকানা আমার হাতে নেই, এই অবস্থান নিয়ে আমি বলতে পারবো না। হ্যাঁ, আমি একটাই জিনিস বুঝি যে এটা ওদের দলের ব্যাপার, ওদের দলের মধ্যে ব্যাপার, ওরা বেটাবে। হ্যাঁ, না মিটলে তারা প্রার্থীরা কি করবেন, আমার দল সেটা নিয়ে কি ভাববে, এগুলো নিয়ে কোনো কিছু বলার অধিকারই আমি। যদি অর্জুন সিং ফিরে আসে, আপনার সিদ্ধান্ত নয়, আপনার নেই, 100 মামলায় অভিযুক্ত নিয়ে, তাহলে তখন আপনার কোনো আপত্তি থাকবে না? না, 100 মামলায় যখন অভিযুক্ত ছিল তখন আপত্তি ছিল তো। 100 মামলায় যখন অভিযুক্ত ছিল আমরা তো বারবার বলেছি সেগুলো মিথ্যে অভিযোগে জড়ানো হয়েছে একের পর এক। আচ্ছা, এটা নিয়ে তো কোনো, তখন একটা কথা বলেছি আজকে বলে দেবো সেই মামলায় আপত্তি ছিল, এটা তো কথা নয়। একদম তখনও বলছি যে ওকে মিথ্যে মামলায় বিজেপি করার জন্যই ওকে জড়ানো হয়েছিল, সেটার থেকে বাঁচতে হয়তো উনি গিয়েছিলেন। এখন উনি কি করবেন সেটা ওনার ব্যাপার, আর তাকে নিয়ে আমার দল কি ভাববে সেটা বলার মতন ক্ষমতা আমার মতন একজন প্যানেলিস্টের। অনেকে এরকম, মানে রাজনীতির অলিন্দে কান পাতলেও নাকি শোনা যাচ্ছে যে যেহেতু ব্যারাকপুর থেকে তৃণমূল প্রার্থী করেছে পার্থ ভৌমিকে, তাতে নাকি বিজেপিরই সুবিধা হয়েছে, অর্জুন সিংকে দাঁড় করাতে পারে। না, সেটা এমনটা নয় যে ও না দাঁড়ালে বিজেপি জিততো না। হ্যাঁ, এমনটা কোনো প্রশ্ন নয় যে উনি না দাঁড়ালে বিজেপি জিতবে না, এমন কোনো কথা নয়। কথা অত্যন্ত পরিষ্কার এবং ক্লিন, যে এগুলো নিয়ে বলার সময় বা আমার আসেনি। ও যে কথাটা বলেছে সেই কথাটাই আমি প্রতিধ্বনি করে বলছি যে ডেলিভারেবল তৃণমূলে, ডেলিভারে আর ডেলিভারি করার ক্ষমতা নেই, তার আর কোনো, এক সেকেন্ড বলে নি, তার আর কোনো ক্ষমতা থাকবে না, তার দলের প্রতি আনুগত্য থাকুক আর যাই থাকুক। দলের প্রতি আনুগত্য এবং পলিটিক্যাল ডেলিভারি, যে আগামী দিন নির্বাচিত হবেন, জনগণের প্রতিনিধি হবেন, তাকে তো জনগণকে পরিষেবা ডেলিভার করতে হবে। এখন ডেলিভারিটা যদি দেবুদা না বুঝে থাকে, এটাকে অত্যন্ত দুর্ভাগ্য। 80 বছরের সৌগত রায়ও ডেলিভারি করতে পারবে, তো অর্জুন সিং কেন করতে পারবে না? এটা পরিষ্কার করে সুনীল মণ্ডল বা অর্জুন সিং এর ক্ষেত্রে বলা যায় যে মধুর প্রতিশোধ কিন্তু তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় নিলেন। সেদিন 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নবান্নে দেখা করে এসে তিনি দিল্লি চলে গেলেন এবং বিজেপির টিকিট নিয়ে নিলেন। কার্যত সেদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। আজকে যেমন করে মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিং এর প্রতি বিশ্বাসঘাতকতা করলেন। ফলে এই রাজনীতিতে বিশ্বাসঘাতকতা আছে, অর্থাৎ মানে তোমাকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম টিকিট দেব, তার বিনিময়ে তুমি আসলে, তোমাকে আমি শেষ পর্যন্ত টিকিট দিলাম না। ফলে এটা 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি বিশ্বাসঘাতকতা করেছিলেন, আর 2024 সালে মধুর প্রতিশোধ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বিশ্বাসঘাতকতা করে। এটা বিশ্বাসঘাতকতার রাজনীতি। এখানে ইস্যু কোথায়? এখানে পার্টির ওরিয়েন্টেশন কোথায়? এখানে রাজনীতি কোথায়? এখানে কার্যত বলা যায় যে এক ধরনের ব্ল্যাকমেলিং
বা এক ধরনের মানে বলা যায় যে একে অপরের ইয়ে করছেন, প্রতিশ্রুতি ভঙ্গ করছেন এবং প্রতিশোধ নিচ্ছেন। তাহলে এই রাজনীতি ভয়ঙ্কর রাজনীতি। এবং একই সাথে তোমায় বলছি, আজকে সজল বলতে পারছে না, কারণ সজলদের দল কার্যত সিদ্ধান্ত নিয়ে বসে আছে অর্জুন সিংকে ব্যারাকপুরে প্রার্থী করার ব্যাপারে। অর্থাৎ মানে যদি তুমি তৃণমূলের প্রার্থী না হতে পারো, বিজেপির প্রার্থী হতে হবে, এই ভাবনাটাই ভয়ঙ্কর ভাবনা। এই ভাবনাটার মধ্যেই বিকল্প রাজনীতি গড়ে উঠছে না পশ্চিমবাংলায়। ন্যাশনাল পার্টি না না না, অর্থাৎ বিশ্বনাথ দা বলছেন জনগণের কথা কেউ ভাবছে না, যেটা শুরু করেছিলাম কথা কেউ রাখছে না। কিন্তু আজকে ব্রিগেড কি দেখালো? ব্রিগেডের জনসভা থেকে শুধুমাত্র প্রার্থীদের নাম ঘোষণাই করলো না তৃণমূলের প্রার্থী তালিকাতেও রীতিমতো চমক। হুগলিতে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আর তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। বিষ্ণুপুরে লড়াই প্রাক্তন স্বামী স্ত্রী সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডলের। দেখো, 18টা এমপি জিতিয়েছিলেন বাংলার মানুষ, তারপর থেকে অত্যাচার শুরু করেছে। 2021-এ দেখেছেন অত্যাচার সব বন্ধ করে দিয়েছে বাংলার। তৃণমূলের প্রার্থী নিয়ে ভীত, আতঙ্কিত, উল্লসিত কোনোটা হারই দরকার নেই। এই কমপ্লিটলি পিসি ভাইপোর কোম্পানি, এরা বিভিন্ন স্তরের কর্মচারী। এই জন্য আমরা বলি যে ভোট ইডি সিবিআই দেবে না, ভোট দেবে মানুষ। মানুষ কড়ায় গন্ডায় জবাব দেবে। ভাইপো বড় বড় ডায়লগ দিচ্ছিল, এখন পিসি ডায়লগ দিচ্ছে। ভাইপো বলছিল আগামীর রায় নাকি কি সব এসব বলে বেড়াচ্ছে। আমি ভাইপোকে মঞ্চ থেকে বলছি, ভালো করে লিখে রাখুন, আগামীর রায় চোর ভাইপোর বিদায়, এটাই আগামীর রায় হতে চলেছে। রবিবাসরীয় দুপুরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লেখা হলো বঙ্গ রাজনীতির এক অভিনব ছবি। ভোট মানে জনতার রায়, চার দেওয়ালের মধ্যে থেকে নয়। এই প্রথম ব্রিগেডের জনসভা থেকে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল। চমক শুধু এখানেই নয়, চমক রয়েছে তৃণমূলের প্রার্থী তালিকাতেও। তৃণমূলের সমর্থক অনেকদিন ধরে ছিলাম, এরকম নয় যে আমি অন্য কোনো পার্টির সমর্থক ছিলাম বা হঠাৎ করে তৃণমূল আমার জীবনে এলো। হয়তো আমি রাজনীতি করিনি, কিন্তু আমি দিদির সমর্থক বরাবর ছিলাম, কারণ আমি নারীবাদীতে বিশ্বাসী, আমি নারী শক্তিতে বিশ্বাসী। আর যার মুখ্যমন্ত্রী একজন নারী, তার পাশে যদি রচনা ব্যানার্জি না থাকে তাহলে কে থাকে? লড়াইটা মোদি ভার্সেস মমতা, এই লড়াইয়ে যতই লকেট ভার্সেস রচনা করুক না কেন, কিচ্ছু করতে পারবে না। পূর্ব মেদিনীপুরের তমলুকেও এবার হতে পারে প্রেস্টিজ ফাইট। এই কেন্দ্রে তৃণমূল দলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করে চমক দিয়েছে। এই কেন্দ্রেই বিজেপি প্রার্থী হতে পারেন সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুদিন আগে রাজনীতিতে যোগ দেওয়া একজন 61 বছরের ব্যক্তি মানুষের পাশে দ্রুত ছুটে গিয়ে পাশে দাঁড়াতে পারবেন, নাকি 5 বছর ধরে রাজনীতির ময়দানে কিছু কিছু করে শিক্ষালাভ করা একটা 28 বছরের তরতাজা যুবক দ্রুত দৌড়ে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবেন? এই বিচারটা তমলুকের মানুষের উপর ছেড়ে দিলাম। আমাদেরকে 42টা আসনই দখল করতে হবে, যাতে তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে মুছে যায়। 24 লোকসভা ভোটে আর এক নজর কাড়া কেন্দ্র বিষ্ণুপুর। এখানে এবার প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াই। বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, তার সঙ্গে লড়াই তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের। আমি একটা না বুঝতে পেরে একটা অপদার্থ জনপ্রতিনিধিকে নির্বাচিত করার জন্য অনুরোধ করেছিলাম, আর আমার সেই ভুল ক্ষমা করে দিন। আর বিষ্ণুপুরের মানুষ আজকে 5টা বছর সেই লোকসভার প্রতিনিধিকে, বিজেপির এমপিকে একটা দিনের জন্য পাশে পায়নি, তাই জন্য বিষ্ণুপুরের মানুষ আর তাকে ভোট দেবে না। বিষ্ণুপুর লোকসভায় যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়াতো, তাহলে রাজনীতিগত ভোট হতো এবং একটা কম্পিটিশন হতো। বিষ্ণুপুর লোকসভা পশ্চিমবাংলার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে। ঘাটালেও এবার তারকা যুদ্ধ। এখানে এবার তৃণমূল প্রার্থী দেবের সঙ্গে লড়াই বিজেপির তারকা প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের। কৃষ্ণেন্দু অধিকারী, সঞ্চয়ন মিত্র, তুহিন অধিকারী, এবিপি আনন্দ। অর্থাৎ র্যাম্পে হাঁটা থেকে শুরু করে বক্তব্য রাখা থেকে জনগণের মাঝে গিয়ে প্রার্থী তালিকা ঘোষণা থেকে শুরু করে এবং প্রার্থী তালিকায় একের পর এক চমক। কনিনিকাদির কাছে আসবো। কনিনিকাদি, আপনাদের কি মানে, আমি বলছি আপনাদের একটার পর একটা সভা, মিছিল, 10 দিকে সভা, সব তো বুঝলাম, কিন্তু প্রার্থী তালিকা, কংগ্রেসের সঙ্গে আদৌ আসন সমঝোতা হবে কিনা, বা বাংলায় কি হবে, মানুষ তো জানতে চাইছে।
জানতে চাইছি, যথাসময়ে জানতে পারবেন নিশ্চিত করে। লোকসভা ভোটের যুদ্ধের প্রথম ধাপ তো বিজেপি তার আগে 20টি আসনে প্রার্থী ঘোষণা করে দিল, তৃণমূল 42 বিজেপি 20টা আসনে করেছে, বিজেপি বাকিগুলো এখনো করেনি। আর সেলিমদা বলেছেন, দেখেছেন আমাদের পার্টির সম্পাদক, যে স্বাভাবিকভাবে বিজেপি তৃণমূল বিরোধী লড়াই এবং তাতে দল, গোষ্ঠী, ব্যক্তি যারাই আছেন তাদের সবাইকে এক জায়গায় করবার কথা আমরা বলেছি, চেষ্টা আমরা করেছি, ফলে স্বাভাবিকভাবেই সেই ক্ষেত্রে কথা চলছে। নিশ্চিত করে তালিকা অবশ্যই। আবার সেই কথা শেষ কখন হবে? হবে এর মধ্যেই হবে, ভোটের আগেই হবে। আচ্ছা, রবীন্দ্রনাথ বাবু, আজকে আমি এটা তো ওরা বলবে কবে প্রার্থী তালিকা হবে শুনেছি, সিপিএম এর বিভিন্ন লোকেদের কাছ থেকে সূত্র মারফত শুনেছি যে পলিট ব্যুরোর না ছুঁয়ে প্রার্থী তালিকা বের করা যায় না, এটাই সিপিএম এর রীতি। সুতরাং সেটা কয়েকদিনের মধ্যে তারা করবে এবং তারপরে জানাবে। আরও একটা বিষয় অবশ্যই দাঁড়িয়ে আছে যে কংগ্রেসের সঙ্গে তাদের জোট কী অবস্থায় আছে, এতদিন তারাও ওয়েট করছে কংগ্রেস কি বলবে এইসব নিয়ে। কিন্তু আমি কতকগুলো এই যে 42 জনের তালিকা বলা হয়েছে সেটা নিয়ে আমি কয়েকটা কথা বলবো। প্রথম, আজকে কিন্তু এই 42 জনের তালিকার আমি দেখলাম 6 জন শুধু সংখ্যালঘু। তার মানে এতদিন পর্যন্ত যে কোনো প্রার্থী তালিকাতে মমতা বন্দ্যোপাধ্যায় 25% সংখ্যালঘু রাখতেন, এবারই প্রথম আমরা দেখছি প্রায় 14%। মানে সুতরাং এত কমিয়ে দিলেন কেন? মানে এটা তো একটা সংখ্যালঘুদের উপর প্রভাব পড়বে, নাকি উনার অন্যরকম কোনো রাজনৈতিক চিন্তাভাবনা নতুনভাবে বেরিয়ে আসছে, সেটা একটু ভাবার দরকার। দ্বিতীয়ত, 3 জন প্রার্থীর নাম বললেন, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, ইউসুফ পাঠান। 3 জনই বিজেপির কোনো না কোনো সময় বিজেপিতে ছিলেন, তারা তৃণমূলের হয়ে, এবং তারা এই রাজ্যের কিন্তু নন। তাহলে এই রাজ্যে কি কোনো উপযুক্ত প্রার্থী পাওয়া গেল না? এবং আরো একটা বিষয় রবীন্দ্রনাথ বাবু, মানে যারা দলের থেকে এতদিন ধরে ঘাম ঝরিয়ে রক্ত ঝরিয়ে লড়াই করলেন, আমরা যদি একদম আসন ধরে ধরে দেখি এবং নাম ধরে ধরে দেখি, কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী, যারা বিজেপির টিকিটে বিধায়ক হয়েছেন তারপর তৃণমূলে এসেছেন, তাদের উপরই ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে হচ্ছে কেমন যেন তৃণমূলের নেতৃত্বের ভরসা থাকছে না। মানে কল্যাণী তো বিজেপি আর তৃণমূল একটা গোষ্ঠী দ্বন্দ্বের কথা ওরা ভাবছেন যে নিশ্চয়ই কোথাও একটা ওখানে যদি তাদের যে প্রার্থী সেখানে যদি হয় তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব এমন পর্যায়ে যাবে সেটা রোধ করতে পারবে, মানে সেই জন্য করছেন। আর যদি সেটা না হয় তাহলে বলবো দলবদলু রাজনীতিকে তৃণমূল মদত দিয়ে যাচ্ছে এবং সমর্থন পুষ্ট করছে। আর সবশেষে একটা কথা বলবো, আজকে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, ব্রিগেডের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় যে মানে ঢুকলেন, সেটা আমি তো টিভিতে দেখছিলাম, আপনাদের টিভিতে দেখছিলাম, প্রায় 5 মিনিট পরে লোকে জানতে পারবে। এর আগে পর্যন্ত আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকছেন, চারিদিকে হই হল্লা হচ্ছে, সবাই হাততালি দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এসে বসে পড়লেন, 5 মিনিট পরে সেখানে গেল। পিছনের ছবিটা আপনারা ভালো করে দেখবেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি অনেক বড় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। তৃতীয়ত, আজ পর্যন্ত সব জায়গায় কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রার্থী তালিকা ঘোষণা করলেন। তাহলে কি আস্তে আস্তে ব্যাটনটা ট্রান্সফার করে দেওয়ার প্রসেসটা শুরু হয়ে গেল আজকের ব্রিগেড থেকে? কারণ এই রকম ভাবে এটাও যেমন বলছেন, অবশ্যই আমি কৃষ্ণের কাছ থেকে প্রতিক্রিয়া নেব। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, 3 প্রবীণই তো ভরসা রাখলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন যে পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে, তার মানে অভিষেকের জেদ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হার মানল? কৃষ্ণ, দেখো, প্রথম কথা হচ্ছে রবীন্দ্রনাথ দা হয়তো টিভিতে দেখেছেন, ওনাকে কয়েকটা তথ্য বলে দিই, তাহলে উনি বুঝতে পারবেন যে উনি যেগুলো বললেন সেগুলো কেন ভুল। প্রথম কথা হচ্ছে, পেছনে যে উনি যে ফ্লেক্সের উল্লেখ করলে, পেছনে কোনো ফ্লেক্স ছিল না, ওটা একটা এলইডি স্ক্রিন ছিল, সেখানকার ছবি পাল্টাচ্ছিল। যখন ভিডিও আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভিডিওটা উল্লেখ করলেন সেটাও ওখানে পরিবেশিত হচ্ছে, 3টে মঞ্চতে 3টে এলইডি স্ক্রিন ছিল, তো সুতরাং কোনো ছবি ফিক্স ছিল না, ছবি একের পর এক আসছিল, যেরকম যখন বক্তব্য রাখছিলেন বক্তারা বা কোনো একটি বিশেষ কিছু রাজনৈতিক ঘটনার উল্লেখ হয়েছিল সেই মতো ছবি দেওয়া হচ্ছিল। এক মিনিট বলে দিই। তারপরে বলা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় এলেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাষণ দিচ্ছিলেন এবং উনি র্যাম্পের মাঝে একদম জনগণের মধ্যে ছিলেন, তো ন্যাচারালি
তখন যদি হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এক্সটেম্পর বলছিলেন সেটাতে ব্যাঘাত ঘটবে, তাই কেউ সেইভাবে করেনি। তাও দিদির প্রতি যে জয়ধ্বনি দেওয়া, দিদির প্রতি সম্মান জ্ঞাপন করা সবই হয়েছে। 3 নম্বর হলো ক্যান্ডিডেট লিস্ট দিদি ঘোষণা করছিলেন, দিদি বললেন আমি সকলকে নিয়ে র্যাম্পে হাঁটবো, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উনি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন। তো সুতরাং আপনি অযাচিতভাবে কোনো একটা কনফিউশন বা অযাচিতভাবে কোনো মানে ধোঁয়াশা ক্রিয়েট করা ঠিক নয়। এইগুলো ঘটনা যেটা আমি উল্লেখ করলাম এইভাবেই ঘটনা ঘটেছে। বিশ্বনাথ কিছু বলছে না? আমি দুটো বিষয় রবীন্দ্রের সাথে যুক্ত করব। একটা হলো যে দেখো, তৃণমূল কংগ্রেসের ন্যারেটিভে তো আজকে বাংলা বাঙালির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল, অথচ তৃণমূল কংগ্রেসের একাধিক প্রার্থী তারা বাংলাতেই কথা বলতে পারেন না। মুর্শিদাবাদে যাকে এনেছে ইউসুফ পাঠান, তিনি বাংলায় কথা বলতে পারেন না, বাংলায় কথা বলতে পারেন না, শত্রুঘ্ন সিনহা বাংলায় কথা বলতে পারেন না। তাহলে বাংলা বাঙালির কথা একদিকে বলছি, আর আরেকদিকে বহিরাগত অবাঙালিদের দিয়ে পশ্চিমবাংলাকে ভরিয়ে দিচ্ছে। তার আগেও তুমি জানো রাজ্যসভার একাধিক এমপি কে বাংলার বাইরে থেকে আনা হয়েছে। তাহলে বাংলা বাঙালি কোথায় থাকছে? নরেন্দ্র মোদী আজকে অবাঙালি হয়ে যাচ্ছে, আর তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা যখন বাইরের থেকে বিহার থেকে আসছেন তারা বাঙালি হয়ে যাচ্ছেন। এ কি ধরনের রাজনীতি আমি জানি না। দ্বিতীয় যেটা, এন্টার যদি ইয়েটা দেখো তুমি, আজকে প্রচারটা, তাহলে তুমি দেখবে শেষ পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণাটাই কিন্তু কেন্দ্রবিন্দু হলো। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে উদ্দেশ্য নিয়ে এই ব্রিগেডটা আয়োজন করেছিল, সেই ব্রিগেডের মূল উদ্দেশ্যটা কিন্তু দেখো আজকে চর্চার মধ্যে নেই। এমনকি ব্রিগেডের মধ্যেও বক্তারা মূলত প্রার্থী নিয়ে আলোচনা করলেন। তাহলে যে গর্জনের তারা বলেছিলেন, কেন্দ্র বিরোধী গর্জনের কথা, সেই ইস্যুটা কিন্তু হারিয়ে গেল। আমি জানি না কেন তারা এই ব্রিগেডের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করলো এবং পুরো আলোচনাটাই প্রার্থী ঘোষণা কেন্দ্রিক হয়ে গেল ব্রিগেডটা। এটা তাদের কতটুকু লাভ হলো? যতটা গর্জালো ততটা বর্ষালো না কৃষাণু। আসবে সেটা তো আগামী দিন নির্বাচনে প্রমাণ হবে। 1, 2 হচ্ছে যেটা বিশ্বনাথ দা বলার চেষ্টা করলেন, প্রথম কথা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যটা রেখেছেন ওটা সম্পূর্ণভাবে রাজনৈতিক, এবং তাতে ব্রিগেডের আজকের উদ্দেশ্য উনি বারবার সেটাকে উদ্ধৃত করেছেন এবং সেটাই উনার বক্তব্যের মূল বিষয় ছিল। ওখানে কোনো প্রার্থী পদ নিয়ে কোনো আলোচনা হয়নি। 1, 2 হলো যেটা উনি 3 জন ক্যান্ডিডেটকে বললেন। শত্রুঘ্ন সিনহা যদিও খুব ভালো বাংলা বলেন, কীর্তি আজাদ উনি বলেছেন যে উনার মাতৃভাষা মৈথিলি, উনার মাতৃভাষা মৈথিলি, উনি আগামী 6 মাসে শেখার চেষ্টা করবেনও বলেছেন। এবং বাঙালিদের মধ্যে অবাঙালিওতে বাঙালিত্ব, বাঙালি বোধে সে উদ্বুদ্ধ হতে পারে। এখন বহিরাগত বাঙালি বিদ্বেষীদের মধ্যে তো কোনো বাঙালিয়ানা থাকে না। তো এটাই তফাৎ। তৃণমূলের মধ্যে বাঙালিত্ব গড়ে তোলে, অবাঙালিদের মধ্যেও গড়ে তুলতে পারে, কিন্তু বহিরাগত যারা জমিদার, যারা বাংলা বিদ্বেষী, তাদের মধ্যে বাঙালিত্ব গড়বে কি করে? অলিম্পিকে যদি ডিগবাজি খাওয়ার কোনো থাকতো তাহলে নিশ্চয়ই কৃষাণুরা ফার্স্ট প্রাইজ পেত, এতে কোনো ভুল নেই। আমি একটা কথা বলি, ধরুন বাংলা শিখে যাবে, তো প্রধানমন্ত্রী তো এখন অনেকটা বাংলা বলছেন, তাহলে তাকে বহিরাগত বলবেন কেন? প্রধানমন্ত্রী গুজরাট থেকে এলে তিনি হচ্ছেন বহিরাগত। আপনি গুজরাট থেকে রাজ্যসভার ক্যান্ডিডেট করবেন, আমাদের ভোটে, মানুষের ভোটে যাওয়া প্রতিনিধিরা গুজরাটে প্রার্থী করবে, গুজরাট থেকে জিতবে, এবং সেখানে যে বছরে 30 কোটি টাকা, 5 বছরে যে 30 কোটি টাকা যাবে, সেই টাকাটা গুজরাটের ক্ষেত্রে খরচা হয়ে যাবে। বাংলার মানুষ সেখানে বঞ্চিত হবে। আসামের লোককে প্রার্থী করছেন, গোয়ার লোককে প্রার্থী করছেন। আমি একটু অন্য প্রসঙ্গে বলি। একটা দিক দিয়ে সজলদা বোধহয় নিশ্চিত হলেন, তাই না? 42 যখন তৃণমূল ঘোষণা হয়ে গেল, অ্যাটলিস্ট বিজেপি থেকে কেউ টিকিট পাওয়ার জন্য তৃণমূলে যাবে না। আমি রিয়াকশন নেব, না অবশ্যই আরেকটু বেশি বিশদে বুঝিয়ে দেবো।